হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী, আমি এখন সপ্তম অধ্যায় উৎপাদন ব্যয় হিসাব। এই উৎপাদন ব্যয় হিসাবের আর একটা চ্যাপ্টার মজুরি ও বেতনের বিবরণী এখন আমি আলোচনা করব। এই অধ্যায়টি সবচেয়ে বড়। এখন আমি বলবো, প্রথমেই একটা মজুরি ও বেতনের অঙ্ক সম্পর্কে আমি আলোচনা করছি, যে অঙ্কটা কিভাবে দেওয়া থাকতে পারে। যেমন দুইজন শ্রমিকের কিছু তথ্য দেওয়া থাকতে পারে, যেমন মূল বেতন একজনের 5,000 টাকা, আরেকজনের 4,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, নগর ভাতা মূল বেতনের 25%, ওভারটাইম ভাতা 500 টাকা, যাতায়াত ভাতা 100 টাকা, কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড নিয়োগকর্তার দান মূল বেতনের 10%, অগ্রিম বেতন বাবদ কর্তন 100 টাকা, প্রভিডেন্ট ফান্ড বাবদ নিয়োগকর্তা ও কর্মচারীর অংশ বাবদ 1,000 টাকা, কল্যাণ তহবিলে কর্তন 1,000 টাকা। এইভাবে একটা অঙ্ক সাজানো থাকে। এটা মূল বেতন ও মজুরির একটা কাঠামো, কিন্তু অঙ্কের প্রকৃতি বিভিন্ন রকম থাকতে পারে, কারণ বাংলাদেশে প্রেক্ষাপটে বিভিন্ন ধরনের উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে। সেই ক্ষেত্রে প্রকৃতি বিভিন্ন রকম থাকতে পারে। তা আমি আগে বলবো, এই মজুরি ও বেতন বিবরণীর ভূমিকা দিয়ে আলোচনা করব। ভূমিকা: একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে যে বড় অঙ্কের খরচ করে থাকে, তার উল্লেখযোগ্য অংশ হল মজুরি ও বেতন বাবদ খরচ। এখন আমি বলবো মজুরি ও বেতনের অর্থ। মজুরি ও বেতন শব্দ দুটি আলাদা হলেও অনেক ক্ষেত্রে একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু মজুরি ও বেতনের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। আমি এখন মজুরির সংজ্ঞা দিব। সাধারণ অর্থে একজন শ্রমিককে তার কায়িক এবং শারীরিক শ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে মজুরি বলে। মজুরি সাধারণত দৈনিক অথবা সাপ্তাহিকভাবে প্রদান করা হয়। মজুরি দুই ধরনের: এক, প্রত্যক্ষ মজুরি; দুই, পরোক্ষ মজুরি। এখন আমি বেতনের সংজ্ঞা দিব। সাধারণত কর্মচারী ও কর্মকর্তাগণকে শারীরিক ও মানসিক শ্রমের বিনিময়ে যে অর্থ প্রদান করা হয় তাকে বেতন বলা হয়। বেতন সাধারণত মাসের শেষে প্রদান করা হয়। বেতন ও মজুরির উপাদান। বেতন ও মজুরির উপাদান সমূহকে তিনটি ধাপে প্রকাশ করা যেতে পারে। যেমন এক, অর্জন সমূহ। আমরা যে চাকরি করি এর মূল বেতন সহ আরও কিছু তথ্য দেওয়া থাকে, সেটাকে অর্জন বলে। আবার দ্বিতীয় হলো কর্তন সমূহ। আমরা যে চাকরি করি, চাকরির শেষে কিছু টাকা এখন যদি কর্তন করে না রাখে, তো তাহলে প্রতিষ্ঠান আমাদের কী দিবে, সেজন্য কিছু কর্তন করে রাখে। তৃতীয় হলো নিট বেতন, অর্থাৎ অর্জন সমূহ মোট অর্জন থেকে কর্তন বাদ দিয়ে যা থাকে তাকেই নিট বেতন বলা হয়, যেটা আমরা মাসিক ভিত্তিতে তুলে থাকি। এখন অন্যান্য অর্জন সমূহ নিম্নরূপ: মূল মজুরি ও বেতন। কর্মচারী ও কর্মকর্তাদের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার নির্ধারিত পে স্কেলের প্রথম ধাপ বা বর্ধিত বেতন সহ প্রথম ধাপকে মূল বেতন বলে। শ্রমিকদের ক্ষেত্রে প্রতিষ্ঠান বা মজুরি বোর্ড বা সরকার কর্তৃক নির্ধারিত ঘন্টা প্রতি মজুরির হারকে স্বাভাবিক কর্মঘণ্টা দিয়ে গুণ করার মাধ্যমে যে মজুরি নির্ধারণ করা হয় তাকে মূল মজুরি বলে। সাধারণত দৈনিক 8 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা এবং মাসে সর্বোচ্চ 200 ঘন্টার মজুরিকে মূল মজুরি ধরা হয়ে থাকে। ওভারটাইম মজুরি।
বাংলাদেশের কারখানা আইন অনুযায়ী দৈনিক 8 ঘন্টা বা 9 ঘন্টা, সপ্তাহে 48 ঘন্টা এবং মাসে 200 ঘন্টার অতিরিক্ত কাজকে ওভারটাইম বলে। সাধারণত ওভারটাইমে দ্বিগুণ মজুরি প্রদান করা হয়। মহার্ঘ ভাতা, দ্রব্যমূল্যের বৃদ্ধি তথা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য মূল বেতন বৃদ্ধি করাকে মহার্ঘ ভাতা বলে। নতুন স্কেল প্রবর্তন করা হলে মহার্ঘ ভাতা রহিত করা হয়। বাড়ি ভাড়া ভাতা, প্রতিষ্ঠান কর্তৃক মূল বেতনের শতকরা হারে বাড়ি ভাড়া প্রদান করা হয়। যাতায়াত ভাতা, সাধারণত নির্দিষ্ট হারে মূল বেতনের ভিত্তিতে যাতায়াত ভাতা প্রদান করা হয়। চিকিৎসা ভাতা, বাংলাদেশে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে মাসিক একটি সুনির্দিষ্ট পরিমাণ টাকা চিকিৎসা ভাতা প্রদান করা হয়। কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, মূল বেতনের শতকরা নির্দিষ্ট হারে যে পরিমাণ অর্থ কর্তন করে রাখা হয় এবং প্রতিষ্ঠানও সমপরিমাণ অর্থ প্রদান করে থাকে তাকে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড বলে। বোনাস, ঈদ, পূজা, বড়দিন ইত্যাদি বড় বড় উৎসব পালন করার জন্য মূল বেতনের উপর ভিত্তি করে বোনাস প্রদান করা হয়। উৎসাহ বোনাস, বিভিন্ন প্রতিষ্ঠানে অনেক সময় কর্মচারী ও কর্মকর্তাদের কাজের উৎসাহ ধরে রাখার জন্য উৎসাহ বোনাস প্রদান করা হয়। এছাড়াও ছুটিকালীন মজুরি, প্রশিক্ষণ ও শিক্ষানবিশ ভাতা, কমিশন, অন্যান্য সুযোগ সুবিধাও অর্জনের ভিতরে থাকতে পারে। এতক্ষণ আমি যে বিষয়গুলো বললাম এটা হলো অর্জনসমূহ। এখন আমি বলছি দ্বিতীয় ধাপ, কর্তনসমূহ। নিট বেতন নির্ণয়ের ক্ষেত্রে যে সকল দফাসমূহ কর্মকর্তা কর্মচারীদের মোট মজুরি ও বেতন থেকে কেটে রাখা হয় তাকে মজুরি ও বেতন কর্তন বলে। কর্তনের ভিতরে আছে কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ডের মধ্যে নিয়োগকর্তা ও কর্মীর দান মোট বেতন থেকে কর্তন করা হয়। মোট বেতন থেকে আয়কর কর্তন করা হয়। অগ্রিম মজুরি ও বেতন কর্তন করা হয়। তারপর কল্যাণ ফান্ডে কর্মীর দান কর্তন করা হয়। গ্রুপ বিমার কিস্তি কর্তন করা হয়। গৃহ ঋণের কিস্তি কর্তন করা হয়। শ্রমিক সংঘের চাঁদা ইত্যাদি কর্তন করা হয়। এখন আমি যা বললাম কর্তনসমূহ, এই মোট অর্জন থেকে কর্তনসমূহ বাদ দিলে আসে তৃতীয় ধাপ, নিট মজুরি বা বেতন। শ্রমিক কর্মকর্তা কর্মচারীদের মোট প্রাপ্য মজুরি থেকে উপরে বর্ণিত দফাসমূহ প্রভিডেন্ট ফান্ডের চাঁদা, আয়কর, অগ্রিম বেতন কর্তন, কল্যাণ তহবিল ও গ্রুপ বিমার দান, ঋণ ও শ্রমিক সংঘের চাঁদা বাদ দিয়ে যে পরিমাণ অর্থ প্রদান করা হয় তাকে নিট মজুরি বলা হয়। এখন আমি উৎপাদন ব্যয়ের যে অতিরিক্ত অংশ বেতন ও মজুরি, সে অংশের যে কিছু সৃজনশীল প্রশ্ন থাকে আমাদের MCQ এবং CQ, সেই জিনিসগুলা আমাদের আলোচনার ভিতরে চলে আসছে। অর্থাৎ আমাদের অঙ্কের ভিতরে প্রয়োগ লেভেলের অঙ্ক থাকে, সেটাও সৃজনশীলগুলো শুধু প্রয়োগ, সাধারণ প্রয়োগ, মধ্যম প্রয়োগ এবং কঠিন প্রয়োগ। এখন কিন্তু MCQতে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ এবং উচ্চতার দক্ষতা এটা কাজে লাগে। সেই জিনিসগুলো আমাদের মোট অর্জন, মোট কর্তন, নিট বেতন, এই যে দফাগুলা, এই দফাগুলা বিস্তারিত তোমরাও বই দেখে জ্ঞান অর্জন করবে, তবেই তোমাদের এই MCQতে আর সমস্যা হবে না। এখন আমি তোমাদের সামনে CQ এর কিছু প্রশ্ন তুলে ধরব। 1. শ্রমিকদের মূল মজুরি নির্ণয় করো। 2. শ্রমিকদের ওভারটাইম মজুরি নির্ণয় করো।
3. শ্রমিকদের মোট কর্তন নির্ণয় করো। 4. সাপ্তাহিক প্রমাণ উৎপাদনের পরিমাণ নির্ণয় করো। 5. একক প্রতি মজুরির হার নির্ণয় করো। 6. দক্ষতা ভিত্তিক মজুরির ভিত্তিতে শ্রমিকদের মোট মজুরি নির্ণয় করো। 7. সাপ্তাহিক প্রমাণ উৎপাদন ও একক প্রতি স্বাভাবিক মজুরির পরিমাণ নির্ণয় করো। 8. শ্রমিকদের নিট মজুরি নির্ণয় করো। 9. শ্রমিকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। 10. সহকারী অধ্যাপকদের বিনা বেতনে ছুটি বাবদ কর্তনকৃত টাকার পরিমাণ কত নির্ণয় করো। 11. শিক্ষকদের মোট উপার্জনের পরিমাণ নির্ণয় করো। 12. মোট বাড়ি ভাড়ার পরিমাণ নির্ণয় করো। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন যে কোনোভাবে যেতে পারে, যে কোনো একটা আংশিক যেতে পারে, কারণ এখন আমাদের সৃজনশীল প্রশ্নে 2, 4 এবং 4 অর্থাৎ 3টা প্রশ্ন চাবে। কতে থাকবে 2, খতে থাকবে 4, গতে থাকবে 4। তো কাজেই প্রশ্ন দেখলেই অর্থাৎ অঙ্কে যেভাবে দিবে ওইভাবেই সৃজনশীল প্রশ্ন চাওয়া হবে। তো তোমরা বিশেষ করে জ্ঞান অনুধাবন প্রয়োগ অর্থাৎ বেতন মজুরির যে অর্জনসমূহ এবং কর্তনসমূহ এবং নিট বেতন, এই সকল উপাদানগুলা একটু খেয়াল রাখবে। তবে তোমরা, আমি আশা করি, উৎপাদন ব্যয় বিবরণীর যে শাখা অংশ হিসাবে বেতন ও মজুরির অংশটা কম গুরুত্বপূর্ণ নয়, কারণ বাস্তব ক্ষেত্রে তোমাদের পিতামাতা বা আমরাও যে চাকরি করি এটার বাস্তব প্রয়োগ আছে। তো সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়টা খুব গুরুত্ব সহকারে দেখবে। তো সবাইকে ধন্যবাদ।